বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে তোমাদের রিভিশন ক্লাস নিচ্ছি। দেখো আজকে রিভিশন ক্লাস নিব। কিছু কিছু সমস্যা আছে, সেই ক্লাসগুলো নিয়ে আমি একটু আলোচনা করতেছি। দেখো আজকের ক্লাসে পরিচিত, আমি মোসাম্মদ সাবিয়া ইয়াসমিন, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, শ্রেণী 10ম, বিষয় হচ্ছে জীববিজ্ঞান। দেখো চিত্রের অর্থাৎ নিচের চিত্রটিতে কি দেখতে পাচ্ছ? চিত্রে আমি কি দেখানোর চেষ্টা করেছি, এটা কোন ধরনের টিস্যু? দেখো এটা আমি আবরণী টিস্যু। এখানে অনেকগুলো চিত্র আছে। দেখো এখানে একটা কঙ্কালের ছবি দেখানো হয়েছে, কানের ছবি দেখানো হয়েছে, দেখো নাক, হাড়, কয়েকটি ছবি এখানে দেখানো হয়েছে। আর এখানে বলা হচ্ছে যে বলতে পারো চিত্রে প্রদর্শিত চিহ্নিত অঙ্গগুলোতে কোন টিস্যু পাওয়া যায়? দেখো যোজক টিস্যু। এটা কি তাহলে? এটা হচ্ছে যোজক টিস্যু। তাহলে আজকে পাঠের বিষয়বস্তু আমরা জেনে নিই। আজকে পাঠের বিষয়বস্তু হচ্ছে আবরণী টিস্যু ও যোজক টিস্যু। আবরণী টিস্যু ও যোজক টিস্যু। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রাণী টিস্যুর প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, আবরণী টিস্যু কি তা বলতে পারবে, আবরণী টিস্যুর প্রকারভেদ করতে পারবে, যোজক টিস্যুর প্রকারভেদ বর্ণনা করতে পারবে। আমরা প্রাণী টিস্যু সম্পর্কে একটু জেনে নেই। এনিমেল টিস্যু একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ওই কোষ সমষ্টিকে টিস্যু বলে। কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং নিঃসৃত পদার্থের উপর ভিত্তি করে প্রাণী টিস্যুর প্রকারভেদ। দেখো প্রাণী টিস্যুটা কয় ধরনের হয়? প্রাণী টিস্যু দেখো এখানে আবরণী টিস্যু দেখানো হয়েছে, আবরণী টিস্যুতে ছবি সহ দেখানো হয়েছে যোজক টিস্যু, পেশি টিস্যু আর হচ্ছে স্নায়ু টিস্যু। তাহলে ছবিতে আমি দেখিয়েছি নিউরনের ছবি, দেখো ছবির সাহায্যে ইন্ডিকেট করেছি। আবরণী টিস্যু সম্পর্কে আমরা জেনে নেই, যেটাকে আমরা বলে থাকি এপিথেলিয়াল টিস্যু। এই টিস্যুর বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে। এই টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটি ভিত্তিপর্দার উপর বিন্যস্ত থাকে। আবরণী টিস্যুর প্রকারভেদ দেখো কোষের আকৃতি, প্রাণীদেহের অবস্থান, কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু 3 ধরনের হয়। প্রকারভেদগুলো ভালোভাবে লক্ষ্য করবে, এগুলো এমসিকিউ আকারে কোশ্চেন আসে। 1 নম্বরে হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু। বিভিন্ন ধরনের আবরণী টিস্যুর অবস্থানটা আমরা একটু দেখে নেই এক নজরে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে প্রাণী টিস্যু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো স্কোয়ামাস আবরণী টিস্যু, দেখো কিউবয়েডাল আবরণী টিস্যু কোথায় দেখা যাচ্ছে? ছবির সাহায্যে ইন্ডিকেট করা হয়েছে। কলামনার আবরণী টিস্যু, দেখো এখানে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আর হচ্ছে দেখো স্কোয়ামাস আবরণী টিস্যু। অর্থাৎ এখানে আমি বিভিন্ন ধরনের আবরণী টিস্যুর অবস্থান ছবির সাহায্যে ইন্ডিকেট করেছি। আমরা পরের ছবিতে চলে যাচ্ছি। দেখো স্কোয়ামাস আবরণী টিস্যু আমরা সম্পর্কে একটু জেনে নেই যে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা, এদের নিউক্লিয়াস আকারে বড়। এগুলো কোথায় দেখা যায়? বৃক্কের মোমেন্স ক্যাপসুলে। অর্থাৎ আমি কিন্তু একটু আগে ছবির সাহায্যে ইন্ডিকেট করে দেখিয়েছি এটা কোথায় দেখা যায়। কাজ হচ্ছে এই টিস্যুর আবরণ ও ছাঁকনির কাজ করে। এই টিস্যু আবরণ ও ছাঁকনির কাজ করে। কিউবয়েডাল আবরণী টিস্যু, এই টিস্যুর কোষগুলো ঘনাকার, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রায় সমান। উদাহরণ হচ্ছে বৃক্ষের সংগ্রাহক নালিকা। কাজ হচ্ছে আবরণ ও পরিশোষণের কাজ করে থাকে। কলামনার আবরণী টিস্যু, কোষগুলো স্তম্ভের মতো সরু ও লম্বা।
উদাহরণ হচ্ছে প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষ। কাজ হচ্ছে ক্ষরণ, রক্ষণ আর হচ্ছে শোষণ করা। আবরণী টিস্যুর প্রকারভেদ আমরা দেখে নেই। ভিত্তিপর্দার উপর সজ্জিত কোষগুলো সংখ্যার ভিত্তিতে আবরণী টিস্যু 3 ধরনের। সাধারণ আবরণী টিস্যু কোষগুলো এক স্তরে সজ্জিত। উদাহরণ আমরা দেখে নেই বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা আর হচ্ছে অন্ত্রপ্রাচীর। নাম্বার 2 হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোষগুলো একাধিক স্তরে সজ্জিত। উদাহরণ হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। নাম্বার 3 হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোষগুলো এক স্তরে সজ্জিত এবং বিভিন্ন উচ্চতায় হয়। উদাহরণ কোথায়? ট্রাকিয়াতে এটা দেখা যায়। এখন দেখো ভিত্তিপর্দার উপর কোষসমূহ এক স্তরে সজ্জিত। সাধারণ আবরণী টিস্যু, ভিত্তিপর্দার উপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু দেখো ছবির সাহায্যে সুন্দরভাবে দেখিয়েছি আমি। ভিত্তিপর্দার উপর কোষ সমূহ বিভিন্ন উচ্চতায় এক স্তরে সজ্জিত, এক স্তরে সজ্জিত, অর্থাৎ এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। আবরণী টিস্যুর প্রকারভেদ আমরা এক নজরে একটু দেখে নেই। কাজের ভিত্তিতে আবরণী টিস্যুর প্রকারভেদ। সিলিয়াযুক্ত আবরণী টিস্যু এটা কোথায় দেখা যায়? মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়। ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু হাইডার অ্যান্ড্রোডামে দেখা যায়। ঘনপথযুক্ত আবরণী টিস্যু হাইড্রার অ্যান্ড্রোডামে এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে। জননাঙ্গের আবরণী টিস্যু হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু। গ্রন্থি আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যুতে পরিণত হয়। সিলিয়াযুক্ত আবরণী টিস্যু অর্থাৎ আবরণী টিস্যুর রূপান্তরিত রূপ দেখো। সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, জনন কোষের আবরণী টিস্যু, ঘনপথযুক্ত আবরণী টিস্যু আর হচ্ছে ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু। দেখো ছবির সাহায্যে সুন্দরভাবে দেখিয়েছি। যোজক টিস্যু অর্থাৎ কানেকটিভ টিস্যুটা সম্বন্ধে আমরা এখন জানবো। এই টিস্যুতে কিসের পরিমাণ বেশি? এই টিস্যুতে মাতৃকার পরিমাণ বেশি এবং কোষের সংখ্যা কম থাকে। গঠন ও কাজের ভিত্তিতে যোজক টিস্যু আবার কয় ধরনের হয়? 3 ধরনের হয়, যথা ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু আর হচ্ছে তরল যোজক টিস্যু। ফাইব্রাস যোজক টিস্যুটা সম্বন্ধে আমরা এখন জানবো। ফাইব্রাস কানেকটিভ টিস্যু এ ধরনের যোজক টিস্যু দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে। এদের মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তু দেখা যায়। দেখো ছবিতে ফাইব্রাস যোজক টিস্যুর গঠন কি করে? এরা ক্ষত নিরাময় করে, চাপ ও টান নিয়ন্ত্রণ করে। চাপ ও টান নিয়ন্ত্রণ করে। ফাইব্রাস যোজক টিস্যুর গঠন দেখো ছবিতে দেখিয়েছি। স্কেলিটাল যোজক টিস্যু অর্থাৎ স্কেলিটাল কানেকটিভ টিস্যু, এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে, দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়, অঙ্গ সঞ্চালনে এবং চলনে সহায়তা করে। মস্তিষ্ক, মেরুরজ্জু, ফুসফুস ও হৃৎপিণ্ড এরকম নরম অঙ্গগুলোকে কি করে? রক্ষা করে। স্কেলিটাল যোজক টিস্যুর প্রকারভেদটা আমরা একটু দেখে নেই। গঠনের ভিত্তিতে স্কেলিটাল যোজক টিস্যু আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে কোমল অস্থি আর একটা হচ্ছে অস্থি। কোমল অস্থির ইংলিশ টার্মটা হচ্ছে কার্টিলেজ। ইহা এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু, মানুষের নাক ও কানের পিনা কোমল অস্থি দিয়ে গঠিত। অস্থি যেটাকে আমরা বোন বলবো, ইহা দৃঢ়, ভঙ্গুর ও অনমনীয় স্কেলিটাল যোজক টিস্যু। এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকায় অস্থির দৃঢ়তা প্রদান করে। এখন আমরা তরল যোজক টিস্যুটা দেখে নেই। ফ্লুইড কানেকটিভ টিস্যু, এ টিস্যুর মাতৃকা তরল। এ টিস্যুর মাতৃকায় বিভিন্ন জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। কাজ হচ্ছে দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখা। তরল যোজক টিস্যু আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। আমরা এখন রক্ত আর লসিকা সম্পর্কে একটু জেনে নেই। ব্লাড, রক্ত এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত এবং লাল রঙের তরল যোজক টিস্যু। ইহা ধমনী, শিরা ও কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। রক্ত তাপমাত্রায় ভারসাম্য রক্ষা করে। আর রক্তের উপাদান 2টি, যথা রক্তরস আর হচ্ছে কি রক্তকণিকা। রক্তরস সম্পর্কে আমরা একটু জেনে নেই। প্লাজমা, রক্তের 55% হচ্ছে রক্তরস থাকে। ইহা রক্তের তরলাংশ। এর কি রং? ঈষৎ হলুদাভ। রক্তরসের প্রায় 91 থেকে 92% পানি এবং 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ থাকে। আর কাজটা আমরা একটু দেখে নেই। ইহা রক্তের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। হরমোন, এনজাইম ও লিপিড দেহের বিভিন্ন অংশের পরিবহন অর্থাৎ বহন করে। রক্তকণিকা, ব্লাড কর্পাসেলস। রক্তকণিকা 3 ধরনের।
লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা সম্পর্কে আমরা একটু জেনে নেই, যেটাকে আমরা রেড ব্লাড কর্পাসেলস বলি। এতে হিমোগ্লোবিন থাকায় রক্ত লাল রঙের হয়। মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না এবং দেখতে দ্বি-অবতল ও গোলাকার। এরা লাল অস্থিমজ্জায় উৎপন্ন হয় এবং গড়ায়ু 120 দিন। প্রতি কিউবিক মিলিমিটারে এদের সংখ্যা প্রায় 50 লক্ষ। কাজ, দেহের প্রতিটি কোষে হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন সরবরাহ করে। নিষ্কাশনের জন্য কিছু কার্বন ডাই অক্সাইড ফুসফুসে বহন করে। নাম্বার 3 হচ্ছে অর্থাৎ দেখো কাজ, এদের আমরা এখন শ্বেত রক্তকণিকায় চলে আসতেছি। হোয়াইট ব্লাড কর্পাসেলস আমরা যেটাকে বলবো, এদের কোনো নির্দিষ্ট আকার নেই। এরা হিমোগ্লোবিন বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত। এদের গড়ায়ু 1 থেকে 15 দিন। মানবদেহে প্রতি ঘন মিলিমিটারে এদের সংখ্যা 4 থেকে 10,000। কাজ আমরা দেখে নিই। এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, সেজন্য এদেরকে আমরা আণুবীক্ষণিক সোলজার বলে থাকি। এরা আত্মরক্ষায় অংশ নেয়। স্তন্যপায়ীদের শ্বেত রক্তকণিকায় ডিএনএ থাকে। অনুচক্রিকা, এগুলো গোলাকার, ডিম্বাকার ও রড আকারের হয়। এদের সাইটোপ্লাজমে দানাদার কিন্তু নিউক্লিয়াস থাকে না। এর গড়ায়ু 5 থেকে 10 দিন। মানবদেহে প্রতি ঘন মিলিমিটারে এদের সংখ্যা প্রায় 2.5 লাখ। কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানোতে অংশ নেয়। দেখো রক্তকণিকাটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। রক্তকণিকা, দেখো রক্তরস আর রক্তকণিকা। রক্তের মধ্যে নিম্নোক্ত পদার্থ বিদ্যমান। দেখো 91 থেকে 92% পানি, 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ। আর এখন আমরা লসিকা সম্পর্কে একটু জেনে নেই। লিম্ফ আমরা যাকে বলি, মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। লসিকা কাকে বলে তোমাদের এটা আসে। এগুলো ছোট ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে লসিকা তন্ত্র গঠন করে। লসিকা ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ। এদের মধ্যে রোগী অর্থাৎ এদের মধ্যে রোগ প্রতিরোধী লসিকা কোষ থাকে, অর্থাৎ রোগ প্রতিরোধী লসিকা কোষ থাকে। আমরা বাড়ির কাজে চলে যাচ্ছি। দেখো আমি বাড়ির কাজ কি দিয়েছি, রক্তকণিকা সমূহের বর্ণনা অর্থাৎ লিখে আনবে। অর্থাৎ রক্তকণিকার সমূহের বর্ণনা তোমরা খাতায় সুন্দরভাবে লিখবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থেকো।